আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের রুই মাছের দ্বিতীয় ক্লাস তো না? আজকে রুই মাছের দ্বিতীয় ক্লাস। তো দেখো, রুই মাছের দ্বিতীয় ক্লাসে প্রথমে বলা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। একটা কথা মনে রাখতে হবে, হৃৎপিণ্ড আর হৃদযন্ত্র এর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, হৃৎপিণ্ড আর হৃদযন্ত্র পার্থক্য কি বলতো? অনুমান করে বলতে পারবা? হৃৎপিণ্ড আর হৃদযন্ত্র এর মধ্যে পার্থক্যটা কি? হৃদযন্ত্র বলতে বোঝায় যে এটা শুধু পাম্প করবে, এটুকুই যথেষ্ট, কিন্তু এর সাথে মাংস থাকবে না। বুঝছো? মাংসটাকে আমরা পিণ্ড বলি। যেমন আমাদের ক্ষেত্রে হৃদযন্ত্র হবে না, হৃৎপিণ্ড হবে। রুই মাছেরও তাই, এদের হৃদযন্ত্র যেটা সেটা মাংসর, এই জন্য নাম হয়েছে হৃদযন্ত্র না হৃৎপিণ্ড। হ্যাঁ, আর হৃদযন্ত্র হলো ঘাসফড়িং। আর্থ্রোপোডা পর্বের যারা, তাদের হলো হৃদযন্ত্র হয়, তাদের কোনটা হবে? হৃদযন্ত্র হবে। বুঝতে পেরেছো? আর হাইডার তো ওগুলো নাই, হার্ট মাট কিছু নাই, ওদের তো ওটা হচ্ছে না। তাহলে এখন পরীক্ষা যদি হৃদযন্ত্র বলে, তাহলে বুঝেই নিতে হবে যে তোমাদের সিলেবাস ভুক্ত হাঁসফুরিং এর ওইটাই বলবে। আর যদি হৃৎপিণ্ড হয় তাহলে মানুষেরও হতে পারে, আবার রুই মাছেরও হতে পারে। বাঘ সিংহেরও হৃৎপিণ্ড, কিন্তু বাঘ সিংহ তো সিলেবাসে নাই, কিন্তু ওটা তো আর হচ্ছে না, তাই না? হয় মানুষ হবে আর না হলে রুই হবে, এই দুইটার একটা হবে তখন, তাই না? এই আর কি। তাহলে হৃৎপিণ্ড এখানে কিন্তু বলছে হৃৎপিণ্ড, হৃদযন্ত্র কিন্তু বলেনি, হৃৎপিণ্ড বলছে। হ্যাঁ, তার মানে হলো মাংসল। এখন জিনিসটা হলো রুই মাছের যে হৃৎপিণ্ড, যে ফুলকা থাকে না, ফুলকা দুই পাশে, তার পরপরই একটা জায়গা থাকে যার নাম হলো পেরিকার্ডিয়াল গহ্বর, যেটাকে বাংলায় বলে পেরিকার্ডিয়াল গহ্বর। মানে অর্থাৎ হলো পেরি মানে হলো চারপাশ, কার্ডিয়াল মানে কার্ডিয়াক, কার্ডিয়াক মানে হার্ট। হ্যাঁ, আর আল মানে এর, তার মানে যে হার্টের আশপাশে, মানে হাড়ের আশপাশ। পেরি মানে কি? চারপাশ। তাহলে হার্ট যেখানে থাকবে তার আশপাশে একটা ফাঁকা জায়গা, পেরিকার্ডিয়াল গহ্বর বা সাইনাস, একটা ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গাতে হৃদযন্ত্র থাকে। অর্থাৎ একটা ফাঁকা জায়গা তো রাখতে হবে হৃৎপিণ্ড রাখার জন্য, হৃদযন্ত্র না হৃৎপিণ্ড। ওই ফাঁকা জায়গায় হৃৎপিণ্ডটা থাকে। ওই ফাঁকা জায়গাটার নাম হলো পেরিকার্ডিয়াল গহ্বর বা পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিকার্ডিয়াল গহ্বর। বুঝতে পেরেছো কি? তার মানে একটা ফাঁকা জায়গা, যেই ফাঁকা জায়গায় হৃৎপিণ্ডটা রাখা আছে, যেই ফাঁকা জায়গায় হৃৎপিণ্ডটা রাখা আছে। বুঝতে পেরেছো? যেমন ধরো এখানে যে বেঞ্চ গুলো আছে বা আমরা বসে আছি, এটা একটা ফাঁকা জায়গা বলে তো বসে আছে, তাই না? ফাঁকা জায়গা না হলে তো বসতে পারতাম না। তাহলে একটা ফাঁকা জায়গা রুই মাছের মধ্যে আল্লাহ রেখে দিছে, ওই ফাঁকা জায়গার মধ্যে হৃৎপিণ্ডটা আছে। তাহলে ওই ফাঁকা জায়গার নাম কি? পেরিকার্ডিয়াল গহ্বর। ওই ফাঁকা জায়গার নাম কি? পেরিকার্ডিয়াল গহ্বর। সেই কথাই বলছে, এই দেখো এখানে আছে কিন্তু। হ্যাঁ, এই দেখো বলছে রুই মাছের ফুলকা দুইটির পিছনে, যেখানে ফুলকা আছে তার পিছনে লম্বাটে, একটু লম্বাটে মোচাকৃতি হৃৎপিণ্ড, পেরিকার্ডিয়াল গহ্বর। এই দেখো পেরিকার্ডিয়াল গহ্বর, ক্যাভিটি বা সাইনাস বলতে গহ্বর বোঝায়, নামে এক বিশেষ ধরনের গহ্বরে অবস্থান করে। বুঝতে পেরেছো কি? তাহলে এখন এই হৃৎপিণ্ডের মিডিলের যেটা আর কি, এটাই পরীক্ষায় সাধারণত এটাই পরীক্ষায় আসে, মানে হৃদযন্ত্রের লম্বচ্ছেদ, এটা মাঝেরটা। তবে কোনো কিছু না বললে তুমি যে কোনো একটা ছবি দিতে পারো, তবে এক্ষেত্রে অবশ্য যে ক আর খ এই দুইটার যে কোনো একটা দেওয়া যাবে, এই দুইটার যে কোনো একটা দেওয়া যাবে। বুঝতে পেরেছো? যেটা সোজা সেটা দিবা, বাম দিকেরটা বেশি সোজা, বাম দিকেরটা দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। হ্যাঁ, তো এখানে মনে রাখতে হবে মাছদের, সকল মাছদের প্রকোষ্ঠ কিন্তু, আমরা জানি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আমাদের চারটা না? আমাদের চারটা, কিন্তু পাখিদেরও চারটা। হ্যাঁ, অ্যাম্ফিবিয়া মানে ব্যাং ট্যাং যারা আছে তাদের আবার তিনটা, কিন্তু মাছদের মনে রাখতে হবে দুইটা। মাছদের কয়টা? দুইটা। এটা কিন্তু মনে রাখতে হবে, মাছদের কয়টা? দুইটা। ঠিক আছে? সেই দুইটা কি কি দেখো, সেই দুইটা যে মিডিলের যে ছবিটা, মিডিলে যেটা আছে ক্ষয়ে, খেয়াল করো, একটা হলো ভেন্ট্রিকল আর একটা হলো অ্যাট্রিয়াম। এখন আমরা উপরের দিকে একটা ফাঁকা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি, নিচের দিকেও একটা ফাঁকা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি কিন্তু, তাই না? তো বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে আসলে উপরের দিকে যেটা আছে, দেখো লেখা আছে বালবাস আর্টারিউসাস, লেখা আছে না? তো এইটা আসলে একটা ধমনী, কিন্তু সেই ধমনীটা স্ফীত হয়ে গেছে, কিন্তু এটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ না। কারণ কি?
রক্তনালীর বৈশিষ্ট্য আর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য আছে। ওই পার্থক্য থেকে বুঝতে পেরেছে যে আসলে উপরের দিকে যে ফাঁকা জায়গাটা আছে ওটা হৃৎপিণ্ডের কোনো প্রকোষ্ঠ না। অ্যাটেরিংসাস হলো ল্যাটিন শব্দ, হ্যাঁ, অ্যাটেরিংসাস হলো ল্যাটিন শব্দ। ইংরেজিতে আমরা অ্যাওটা বলি। ইংরেজিতে আমরা কি বলি? অ্যাওটা। অ্যাওটা মানে মহাধমনী। অ্যাওটা মানে মহাধমনী। তাহলে এটা আসলে একটা মহাধমনী, কিন্তু মহাধমনী কিন্তু স্ফীত হয়েছে, হয়ে কিসের মতো হয়েছে? দেখতে বাল্বের মতো হয়েছে। এই যে বাল্ব, এই জন্য নাম হচ্ছে বালবাস। বালবাস কথাটার অর্থ বাল্বের মতো। বালবাস মানে হলো বাল্বের মতো, বুঝছো? বাল্বের মতো হয়ে গেছে, তাই এর নাম বালবাস। অ্যাওটারিংসাস ল্যাটিন শব্দ। অ্যাওটা মানে মহাধমনী, অ্যাওটা মানে মহাধমনী। তাহলে এই একই জিনিসের ল্যাটিন ভাষায় অ্যাওটারিংসাস, ঠিক আছে? এটাও কিন্তু একটা। নিচের দিকে দেখো আরেকটা গহ্বর কি আছে? সাইনাস ভেনোসাস। তো এই সাইনাস ভেনোসাস, যে ভেনোসাস, ভেন মানে হলো শিরা, ভেনোসাস হলো ল্যাটিন শব্দ। ভেনোসাস হলো ল্যাটিন শব্দ। তাহলে ভেনোসাস আর ভেন একই কথা। এখানেও কি হয়েছে? শিরা, ওই শিরাটা স্ফীত হয়ে গেছে। ওই শিরাটা কি হয়েছে? স্ফীত হয়ে গেছে। তার মানে আসলে এদের প্রকোষ্ঠ কিন্তু দুইটাই, একটা হলো অ্যাক্টিয়াম আর একটা হলো ভেন্ট্রিকল। তবে লেখার সময় তো মানে ছবি আঁকার সময় চারটাই তো, তুমি মিডিলের ছবি আঁকলে চারটাই তো তোমাকে চিহ্নিত করতে হবে, তাই না? তাহলে চারটা নাম মনে রাখতে হবে। এই মনে রাখার জন্য একটা ছন্দ, সেটা হলো, হ্যাঁ বলো। ও আসছে, ওটা ওটা তো প্রকোষ্ঠ না, ছায়া ভেবে। এটা মনে রাখলে তুমি হচ্ছে সবগুলো মনে রাখতে পারবা। দেখো, সাইনাস ভেনোসাস, অ্যাটেরিংসাস, এই অ্যাওটা, ভেন্ট্রিকল আর বালবাস অ্যাটেরিংসাস। ছায়া ভেবে, এই চারটা অক্ষর দিয়ে আমরা চারটা জায়গার নাম মনে রাখতে পারবো, ঠিক আছে? এখন আমাদেরও যেমন কপাটিকা থাকে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় কপাটিকা থাকে, তাই না? যেমন আমরা জানি, আমরা যখন পড়বো, মানবদেহ পড়বো, তখন আমাদের যে চারটা প্রকোষ্ঠ আছে, যে ধরো ডান অ্যাট্রিয়াম, ডান অলিন্দ আর বাম নিলয়, হ্যাঁ, এদের মাঝে কিন্তু একটা কপাটিকা, দরজা থাকে। কপাটিকা মানে কি? কপাট। কপাট মানে দরজা, টিকা মানে কি? ছোট। টিকা মানে ছোট, ছোট দরজা। কপাট মানে কি? দরজা। টিকা মানে ছোট, ছোট দরজা, ওটাকে বলা হয় কপাটিকা, বুঝছো? বা ইংরেজিতে বলা হয় ভাল্ব, ঠিক আছে? তাহলে এই কপাটিকা গুলা এখানেও তো থাকবে। তাহলে আমরা যদি একটু সহজ করে আঁকি, তো এইটা কিরকম, যে ধরো প্রথমে ভিতরের দিকে যদি তুমি আঁকো, তাহলে এইভাবে করে আঁকতে পারো। ভিতরের দিকে ধরো এইভাবে আঁকলাম, তারপরে এখান থেকে আবার এই এখানেও কিন্তু আবার, এটাও কিন্তু একটা কপাটিকা, এটা একটা কপাটিকা। ও, জায়গা একটু কম হয়ে গেল। মিডিয়েটটা মনে করো। এখন এইখানে তো আবার স্থিত হয়ে গেছে, আবার স্থিত হয়ে গেছে। এখন বাইরের দিকে আমি হলো ভিতরের দিকে ধরো আঁকলাম, এখন আমি বাইরের দিকে একটু মোটা টোটা করে দেব, একটু মোটা করব। তবে মনে রাখতে হবে সব থেকে বেশি মোটা হয় এই ভেন্ট্রিকলটা। ভেন্ট্রিকলটা সব থেকে বেশি মোটা, ভেন্ট্রিকলটা সব থেকে বেশি মোটা হবে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ও এটা একটু ভুলই হলো, এদিকে তো হ্যাঁ এই পাশে হবে, একটু ভুল হয়ে গেছে, তাই না? এইখান থেকে এই যে, তাহলে এখানে আবার একটা কপাটিকা, তারপরে এই যে বালবাস অ্যাটেরিংসাস, এই আর কি। হ্যাঁ, জিনিসটা এটা ছিল। তাহলে এটার সাথে এটা একীভূত হয়ে যাবে। এখন বাইরের দিকে ধরো, বাইরের দিকে তুমি মোটা করবা, বাইরের দিকে মোটা করবে, এটাও কিন্তু মোটা হবে, এটা মোটা করবে। এগুলো যেহেতু পিণ্ড, হ্যাঁ, যেহেতু বলা হচ্ছে যে এটা হলো একটা পিণ্ড, সেজন্য মোটা হবে। এগুলো অতটা মোটা হয় না। সব থেকে বেশি মোটা হয় ভেন্ট্রিকল। সব থেকে বেশি মোটা হয় কোনটা? ভেন্ট্রিকল। তাহলে ভেন্ট্রিকলটা বেশি মোটা করলে তাহলে এটা অনেক বেশি মোটা করে দেবো। কেন বলো তো? ভেন্ট্রিকল সব থেকে বেশি মোটা হয়। আমাদেরও কিন্তু ভেন্ট্রিকল মোটা হয়, জানো? আমাদের যে ভেন্ট্রিকল আছে না, আমাদের ভেন্ট্রিকল অনেক মোটা।
ভেন্ট্রিকলের প্রাচীরটা অনেক মোটা। কেন বেশি মোটা হয় বলো তো? অন্যগুলা কম মোটা, এগুলো একটু কম মোটা, এগুলো অতটা মোটা নেই, এটা হলো অনেক মোটা। এটা হলো ভেন্ট্রিকল, এটা হলো অ্যাট্রিয়াম, এটা হলো অ্যাট্রিয়াম, এটা হলো অ্যাট্রিয়াম, আর এটা হলো সেই ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল, এটা হলো ভেন্ট্রিকল, আর এটা হলো সাইনাস ভেনাসাস, যেটা সাইনাস ভেনাসাস, সাইনাস ভেনাসাস, আর এটা হলো বালবাস অ্যাপিডিসাস। চারটা জিনিস মনে রাখতে হবে। বালবাস, ল্যাটিন ভাষাতে বই আছে, তোমরাও ল্যাটিন ভাষাতেই দিবা। পুরো লিখলাম, জায়গা নাই, এটুকু লিখলাম। তাহলে এই চারটা, তাহলে এটা মানে মেইন প্রকোষ্ঠ হলো অ্যাক্টিয়াম আর ভেন্ট্রিকল, অ্যাক্টিয়াম আর ভেন্ট্রিকল। আচ্ছা, ভেন্ট্রিকল কেন মোটা হয় বলো তো? অনুমান করে বলো তো, কেন ভেন্ট্রিকল সবথেকে বেশি মোটা হওয়া লাগবে? ভেন্ট্রিকলের মোটা হওয়ার কারণ কি? কি কারণে ভেন্ট্রিকল এত মোটা বলো তো? এটা ধরো, এগুলো হলো কপাটিকা। হ্যাঁ, কপাটিকা একটু অন্য গালি দে। ধরো এগুলো হচ্ছে কপাটিকা, এটা একটা কপাটিকা, এটা একটা কপাটিকা, এখানে এটা একটা কপাটিকা, আর এখানে একটা কপাটিকা, এই হলো কপাটিকা। এখন রক্ত কিন্তু যাবে হলো যে ধরো এই বরাবর, তারপরে এই বরাবর, তারপর মনে করো এই বরাবর, তারপরে এই দিক দিয়ে রক্ত বের হয়ে যায়। এবং রুই মাছদের ক্ষেত্রে এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কিন্তু এই জন্য এদেরকে কিন্তু ভেনাস হার্টও বলা হয়। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়, এর মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে। এখানে কখনো কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত ঢুকবে না, এর মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত হার্টে ঢুকে না। আমাদের যেমন হার্টে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটাই ঢুকে না, এদের হচ্ছে শুধুমাত্র, এই জন্য এদেরকে বলে শিরা হার্ট। হ্যাঁ, মানে অর্থাৎ হলো শুধু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে যায়, বুঝছো? এই জন্য এদেরকে আমরা হলো যে, তোমাদের বই হয়তো লেখা আছে কোথাও, মনে হয় লেখা থাকার কথা আর কি, যে এদেরকে যে রুই মাছের যে হার্ট, এটার আরেকটা নাম হলো যে ভেনাস হার্ট। ভেনাস হার্ট মানে যে হার্টের মধ্যে শুধু ভেন, ভেন মানে শিরা, শিরা হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়, তো এই জন্য ভেনাস হার্ট বলা হয়। তার এর মধ্যে কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত ঢুকবে না। এখন দেখো, যেটা বলছিলাম, ভেন্ট্রিকল কেন মোটা হবে? তুমি পরীক্ষার সময় আঁকার সময় দেখা গেল এটা মোটা না করে এটা 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 মোটা করছো, তারা কিন্তু নাম্বার 0 হয়ে যেতে পারে, কারণ তুমি তো পুরা ভুল করছো, তাই না? মানে কেন? কারণ দেখো, তুমি ধরো একটা মানুষের ছবি আঁকছো, মানুষের ছবি আঁকতে যে মানুষের পা ধরো হাতের জায়গায় আঁকলা, হ্যাঁ, আর হাত পায়ের জায়গায় আঁকলা, এটা কি মানুষ হবে? অমনুষ, মানে কিনা ভূত হবে আর কি, তাই কিনা বলা হবে? হবে না তো। সেরকম এটাও তাই, ভেন্ট্রিকল মোটা হবে এই কারণটা হলো এই, ভেন্ট্রিকল থেকে প্রেসার দেয়, সব থেকে জোরের উপরে প্রেসার হয়, এবং এই প্রেসারে রক্তগুলা তোমার ফুলকা পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে যে সব থেকে জোরে প্রেসার দিবে, যেমন ধরো এর কিন্তু কোনো তেমন প্রেসার দেওয়ার, এখান থেকে পাঠাবে কি আর প্রেসার দিবে, আবার এখান থেকে এটা খুব একটা প্রেসার দেওয়ার দরকার নাই, কিন্তু কিন্তু এমন জোরে প্রেসার দিবে যেই প্রেসারে রক্ত ফুলকা পর্যন্ত চলে যাবে। তাহলে যে সব থেকে জোরে প্রেসার দেয় তার কিন্তু মোটা না হলে ফেটে ফেটে যাবে না, পাতলা হলে ফেটে যাবে না, তাহলে তার তো মোটা হতে হবে। তো ওই কারণে ভেন্ট্রিকল সবসময় মোটা হয়, এটা মাথায় রাখবে। তাহলে তোমার আঁকার সময় খেয়াল রাখতে হবে, তুমি যদি মোটা না করো, এটা মোটা না করো, অন্যটা মোটা করো, তাহলে কিন্তু হবে না। এদিক সব দিকে মোটা, কিন্তু এইগুলা অতটা মোটা না, এইটা মোটা বেশি দেখাতেই হবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে ছবি আঁকার সময় খেয়াল রাখতে হবে। যখন তুমি উল্টা পাল্টা আঁকবা, তখন তো টিচার দেখে বুঝবে যে কিচ্ছু জানে না, তাই না? ব্যাপারটা তাই হবে না? হ্যাঁ, তো যে একজন লিখছে যে কোশ্চিনে নাকি আসছে বায়ুমণ্ডল কাকে বলে, তো স্টুডেন্ট লিখছে আমাদের গ্রামে মন্ডল বাড়ির মধ্যে যে বায়ু চলে যায় তাকে বলা হয় বায়ু। বুঝছো, মন্ডল বাড়ির ছাদের উপর দিয়ে আর কি। হ্যাঁ, এই আচ্ছা, এখন
আমি মোটামুটি যা বলেছি, হ্যাঁ, বাকিটা বুঝতে পারবা। এখন হচ্ছে পরীক্ষায় লিখতে হবে কতটুক পর্যন্ত। আসলে পরীক্ষায় বালবাস অ্যাটেরিসাস পর্যন্ত লিখলে যথেষ্ট, আর শুধু নামগুলা দিতে হবে। যেমন হৃৎপিণ্ডের কবাটিকা নামগুলা, যেমন সাইনোআর্টিয়াল কবাটিকা, এদের হলো নিম্নলিখিত কবাটিকাগুলো থাকে, বাস। কি ভেনোসাস মানে ওই যে বললাম ল্যাটিন শব্দ, ভেনোসাস হলো ল্যাটিন শব্দ, ইংরেজি শব্দ হলো ভেন। ইংরেজি শব্দ হলো ভেন, ভেনকে ল্যাটিন ভাষায় কি বলে? ভেনোসাস বলে। বুঝলি? বুঝতে পারছো? ভেনোসাস মানে ভেন, ভেনোসাস, এই যে ভেনোসাস, এটা আসলে ভেন, ভেন মানে কি? শিরা। ভেন মানে শিরা, ভেন মানে শিরা, এটা এটা মনে এটা এটা জানা আছে তো, তাই না? ভেন মানে শিরা, জানা নাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভেন মানে হলো শিরা, হ্যাঁ, ভেন মানে শিরা, ঠিক আছে। আর মনে রাখবা সাইনাস মানে হলো ফাঁকা জায়গা, গহ্বর, এরকম। সাইনাস মানে ফাঁকা জায়গা বা গহ্বর। যেমন এখানে কি এই এই ভেনটা, এই ভেনটা একটা গহ্বর তৈরি করছে না? এই জন্য এর নাম সাইনাস, মানে যেহেতু গহ্বর করছে, তার মানে কি ভেন একটা গহ্বর তৈরি করছে, এই জন্য নাম হচ্ছে সাইনাস। বুঝা গেল? কি একটা গহ্বর তৈরি করছে। সাইনাস মানে কি বললে? সাইনাস মানে হচ্ছে গহ্বর বা ফাঁকা জায়গা, গহ্বর বা ফাঁকা জায়গা। আর অ্যাওটা মানে ধমনী, হ্যাঁ, অ্যাওটা মানে ধমনী, ঠিক আছে। এই হলো ধমনী। আচ্ছা, আর এখানে কৌশিক জালিকার ব্যাপারটা আমরা মানবদেহে পড়বো, ক্যাপিলারি বলা হয়, এখানে নাই। আচ্ছা, এখন দেখো এখানে নাই কৌশিক জালিকার কথাটা। আচ্ছা, এখন এখানে না বোঝার যে জায়গাগুলো দেখো, সাইনাস ভেনোসাসের এখানে একটা কথা বলা হচ্ছে যে ডাক্টাস কুভিয়ে, এরকম নাম কেন হলো? হ্যাঁ, ডাক্টাস কুভিয়ে, এটা কিন্তু ছবিটা আছে এই পৃষ্ঠায়, একটু আসো 128 পৃষ্ঠায়। 128 পৃষ্ঠায় দেখো, রুই মাছের শিরাতন্ত্রের উপরের দিকে দেখো, ছবির উপরের দিকে, শিরাতন্ত্রের ছবির উপরের দিকে বাম দিকে আছে ডাক্টাস কুভিয়ে, পাইছো? আচ্ছা, তাহলে এটার প্রথমে বাংলাটা জানতে হবে কেন এরকম নাম হলো। হ্যাঁ, মনে রাখবা, ডাক্ট মানে নালী, ডাক্টাস ল্যাটিন শব্দ, ইংরেজিতে হলো ডাক্ট, ডাক্ট মানে নালী। কুভিয়ে নাম কেন হলো? কুভিয়ে হলো একজন বৈজ্ঞানিকের নাম, কুভিয়েরি একজন বৈজ্ঞানিকের নাম। তিনি হলো প্রথম দেখছে হৃৎপিণ্ডের মধ্যে দুই পাশ থেকে দুইটা বড় নালী আসছে, হ্যাঁ, হৃৎপিণ্ডে আসছে, হ্যাঁ, যেটা হলো ওই সাইনাস ভেনোসাসে আসে, আর সাইনাস ভেনোসাসে আসছে যে নালীটা আর কি, এরকম সাইনাস ভেনোসাসের দিকে আসে আর কি, দুই পাশ থেকে আসছে, বাম দিক থেকে আসছে, আবার ডান দিক থেকে আসছে। মানে এইখানে কিন্তু আসলে এরকম হয়ে আছে, কোনগুলো এই জায়গাটা কিন্তু আসলে এরকম হয়ে আছে, এরকম হয়ে আছে এইভাবে। হ্যাঁ, এখন এইটার নাম হলো ডাক্টাস কুভিয়ে, ডাক্টাস কুভিয়ে। তাহলে ডাক্ট মানে হলো নালী, কুভিয়েরি মানে হলো বৈজ্ঞানিকের নাম, কুভিয়েরি মানে বৈজ্ঞানিকের নাম, বুঝছো? এটা হলো ডাক্টাস কুভিয়ে। তাহলে আবার চলে আসো এখানে, ডাক্টাস কুভিয়ে থেকে এসে বড় শিরার মিলনে সাইনাস ভেনোসাস সৃষ্টি হয়। আর এটা হলো কপাটিকা। সাইনোঅ্যাক্টিয়াল নাম কেন হলো? কারণ দেখো তো, এটার নাম অ্যাক্টিয়াম না, আর এটার নাম সাইনাস, তাই না? তাহলে সাইনাস আর অ্যাক্টিয়ামের মাঝের যে কপাটিকা হবে তার নাম সাইনোঅ্যাক্টিয়াল কপাটিকা, তার নাম সাইনোঅ্যাক্টিয়াল কপাটিকা, তাই না? জি স্যার। আবার যখন অ্যাক্টিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝে কপাটিকা হবে, তখন এই কপাটিকার নাম হবে অ্যাক্টিও ভেন্ট্রিকুলার কপাটিকা, ঠিক না? জি স্যার। আর যখন ভেন্ট্রিকল আর হলো বালবাসের মাঝে যে কপাটিকা থাকবে তার নাম ভেন্ট্রিকো বালবাস কপাটিকা, ঠিক আছে? এইভাবে নামকরণগুলো আসলে হয়েছে। হ্যাঁ, তাহলে এগুলো বুঝতে পারবা। এখন লাস্টে একটা কথা আছে, দেখো যে বালবাস অ্যাটেরিসাসের এখানে একটা কথা আছে যে রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস অ্যাটেরিসাস নেই, তার পরিবর্তে আছে বালবাস অ্যাটেরিসাস। এরকম নাম কেন হলো? যে এই জায়গাটা দেখো বাল্বের মতো আকৃতি গঠন করছে, হ্যাঁ, কিন্তু যে ব্যাং ট্যাং যারা উভচর, তাদের হৃৎপিণ্ডের এখানে যে নালীটা হয় সেটা হলো কোন শেপ হয়, মানে নালীটা এরকম কোণের মতো হয়ে, এরকম কোণের মতো হয়ে তৈরি হয়, এরকম কোণের মতো হয়ে তৈরি হয়। তাহলে এটা হলো কোণের মতো তৈরি হয়নি, হ্যাঁ, আর ব্যাংকের কোণের মতো তৈরি হয়,
নালীটা একটা কোন আকৃতির মতো গঠন তৈরি করে, একটা কোন আকৃতির মতো গঠন তৈরি হয়ে বের হয়ে যায়। তো ওই জন্যে কোনাস, কোনাস মানে কোন, কিন্তু রুই মাছে এরকম কোন আকৃতির রক্তনালী তৈরি করেনি, তার পরিবর্তে কি করছে, বাল্বের মতো তৈরি করছে। তাই এর নাম কি, বালবাস। বুঝা গেল কি? কঠিন লাগছে? আচ্ছা, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতে হবে, আর বুঝতে না পারলে বলবা, হ্যাঁ, তাহলে দেখবা সোজা তুমি বানায় লিখতে পারবা। কয়েকটা পয়েন্ট, যেমন ছায়া, ছায়া ভেবে প্রথমে মনে রাখবা, তাই না? প্রথম নামগুলো তো মনে রাখতে হবে, নাম মনে না রাখলে তো তুমি বানায় লিখতে পারবা না, তাই না? তোমার কিছুটা জ্ঞান থাকলে তুমি বানায় লিখতে পারবা, নাহলে ওরকমই বলবা যে আমাদের বাড়ির মন্ডলের বাড়ির বলতে যে বাইরে যায় তাকে বলা হয় বায়ুমন্ডল, তাই না? আচ্ছা, তাহলে এই গেল শেষ। এবার আমরা চলে আসি যে রুই মাছের রক্তনালীর বিষয়ে কিছু কথা। হ্যাঁ বলো। ও, ওই যে বললাম, বলে দিলাম সাইনোঅ্যাক্টিয়াল কবাটিকা নাম কেন হলো, এই যে সাইনাস আর অ্যাক্টিয়াম এর মাঝের কবাটিকা, সাইনাস, এটা তো সাইনাস, তাই না? একটা গহ্বর, তাহলে এই গহ্বর আর অ্যাক্টিয়াম, বুঝতে পেরেছো? বললাম, এটা তো বলে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার হলো রক্তনালী সম্পর্কে কিছু কথা। বলছে যে রুই মাছের রক্তনালী 3 প্রকারের হয়, ধমনী, শিরা, কৌশিক জালিকা। আছে কৌশিক জালিকা, ইংরেজিতে এটাকে বলা হয় ক্যাপিলারি। কৌশিক জালিকাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিলারি। হ্যাঁ, কৌশিক জালিকা বলতে বোঝায় যখন ধমনী আর শিরা এর মাঝে চিকন চিকন অনেক রক্তনালী একসাথে জমা হয়ে যায়, তখন এটার নাম হয় ক্যাপিলারি। যেমন দেখো, মনে করো এটা একটা ফুলকা, মনে করো এটা একটা ফুলকা। তো এখন এই ফুলকার মধ্যে প্রথমে ধরো ফুলকার মধ্যে শিরা যাচ্ছে, শিরা মনে করো ফুলকার মধ্যে ঢুকলো, শিরা ঢুকছে, ঢোকার পর এখন এরা কি করবে, অনেকগুলো কৌশিক নালিকা মনে করো তৈরি করবে, এরকম কৌশিক নালিকা তৈরি করবে। তারপরে আবার অপর পাশ থেকে যখন বের হবে, এইখানে মনে করো এটা ধরো ধমনী, এরকম একটা নালী তৈরি হলো। তাহলে এই জায়গাটার নামই হলো কৌশিক জালিকা। এই গোটাটার নাম কি হবে, এই গোটাটার নাম হলো কৌশিক জালিকা। কৌশিক জালিকা, কৌশিক জালিকা। আচ্ছা, এখানে যখন আমরা দেখলাম যে তোমার এখান থেকে শিরা ঢুকে তারপরে বের হয়েছে ধমনী হিসাবে, ওই যে অ্যাটেরিসাস মানে কি, আউটা মানে ধমনী বা বড় ধমনী। হ্যাঁ, তো তাহলে এটার নাম কিন্তু, এটা কিন্তু ধমনী, এটা হচ্ছে ধমনী, এটা হলো ধমনী। ধমনী ফুলকাতে যখন যায়, ফুলকাতে যাওয়ার পর কৌশিক জালিকায় পরিণত হয়ে গেছে, মানে ধমনীর ভিতরে যে অনেকগুলো শাখা প্রশাখা হয়ে গেল, যখন অনেকগুলো শাখা প্রশাখা হয়ে গেল তখন এর নাম হয়ে গেল কৌশিক জালিকা বা ক্যাপিলারি। ঠিক আছে, অপর পাশ থেকে, ফুলকার অপর পাশ থেকে যখন বের হচ্ছে তখন সেটা কিন্তু আবার কি, এটার নাম হলো, এই যে এটা এই ধমনী এখানে ঢুকছে, অপর পাশ দিয়ে আবার আরেকটা মোটা নালী বের হয়ে গেছে, আরেকটা কি মোটা নালী বের হয়ে গেছে। তাহলে একটা নালী হচ্ছে যে এদিক দিয়ে ঢুকছে, অপর দিক দিয়ে বের হয়েছে, দুইটা নালীর মাঝে যে অনেকগুলা রক্তনালী তৈরি হলো, ওই রক্তনালীকেই বলা হচ্ছে কৌশিক জালিকা। ওই রক্তনালীর নাম কি, কৌশিক জালিকা। এটা মানুষের ক্ষেত্রে এরকম হয়। মানুষের ধরো অ্যালভিলাস মনে করো, মানুষেরও এরকম কৌশিক জালিকা হয়। ধরো অ্যালভিলাস বা হৃৎপিণ্ড, ধরো না, হৃৎপিণ্ড না, ধরো লিভার। আমাদের লিভারের মধ্যে যখন কোনো ধমনী ঢুকে, ধরো এরকম ধমনী ঢুকছে, আমাদের মধ্যে ঢোকার পর এখানে অনেক চিকন চিকন রক্তনালী হয়ে যায়, অনেক চিকন চিকন রক্তনালী হয়ে যায়। আর এই নালীটা আবার যখন বের হচ্ছে তখন এখানে আরেকটা রক্তনালী, এই রক্তনালী এর সাথে কানেক্টেড। তাহলে দেখো এই জায়গায় যে অনেকগুলা রক্তনালী একীভূত হলো না, চিকন চিকন, এইটুক জায়গার নাম হলো কৌশিক জালিকা। তাহলে রুই মাছেরও ধমনী আছে, শিরা আছে এবং
এদের মাঝে দুইটা সংযোগস্থলে এরকম অনেকগুলো রক্তনালী, তখন এর নাম হলো কৌশিক জালিকা। বুঝতে পেরেছো? তবে মনে রাখতে হবে যে রুই মাছের ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রে পার্থক্য হলো যে আমাদের কিন্তু দুই ধরনের রক্তই, আমাদের দুই ধরনের রক্ত হৃৎপিণ্ডে আসে, অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত আসে, আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বের হয়ে যায়, তাই না? এই জন্য আমাদের দ্বিবর্তনী সংবহন বলা হয়। আমাদের রক্তনালীকে কি বলা হয়? দ্বিবর্তনী সংবহন। আর রুই মাছের কে বলা হয় একবর্তনী। মানে এক বর্তনী মানে রাস্তা, একটা রাস্তা দিয়ে কারেন্ট প্রবাহ হচ্ছে, এটা একবর্তনী। দুইটা রাস্তা দিয়ে কারেন্ট যাচ্ছে, তো দ্বিবর্তনী। তাহলে আমাদের তো দুইটা রাস্তা দিয়ে তোমার হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আলাদা আলাদা পথে যায়। তাহলে আমাদের রক্ত, আমাদের যে হৃৎপিণ্ড, এটাকে বলা হবে দ্বিবর্তনী সংবহন। পরীক্ষায় এভাবে কিন্তু উদ্দীপক হয়। কেমন? যে শিক্ষক ক্লাসে এমন এক ধরনের হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করলেন যাকে বলা হয় দ্বিবর্তনী সংবহন। এইটুকু ধরো বলছে। এবার বলল যে উদ্দীপকটির গঠন বর্ণনা করো। তার মানে হচ্ছে হৃৎপিণ্ডের গঠন বর্ণনা বলছে, মানে মানুষের আর কি। হ্যাঁ, আর যদি বলে এমন একটি বর্তনী নিয়ে আলোচনা করলো যে যেই বর্তনীর মধ্যে দিয়ে এক ধরনের রক্তই যাতায়াত করে, বা এক বর্তনী সংবহন নিয়ে বলছে। এখন তুমি আঁকলা মানুষের হৃৎপিণ্ডের গঠন, তাহলে জিরোর বেশি পাবা তুমি? জিরোর বেশি পাওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, জিরো রকম দিবে তো জিরো বেশি তো পাবো না, তাই না? তাহলে এক বর্তনী মানেই হলো মাছের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে? তাহলে এটা হলো কৌশিক জালিকার ব্যাপার গেল। এখন দেখো, এখন বলছে ধমনীগুলোর সমন্বয়ে ধমনীতন্ত্র এবং শিরাগুলোর সমন্বয়ে শিরাতন্ত্র। অনেকগুলো ধমনী যখন আর কি কৌশিক জালিকায় পরিণত হয়ে গেল তখন এটা ধমনীতন্ত্র হবে, আর অনেকগুলো শিরা কৌশিক জালিকায় পরিণত হলো শিরাতন্ত্র হলো। এখন বলছে ধমনী ও শিরার মধ্যে সংযোগ স্থাপন করে কৌশিক জালিকা, এই যে ধমনী শিরার মধ্যে সংযোগ স্থাপন করে সাধারণত কৌশিক জালিকা, এটা বলছে। এছাড়া রেটিয়া মিরাবলিয়া এরকম নাম কেন হলো বলতো? রেটি মানে কি? জালিকাকার না, তাই না? আর মিরাবিলিয়া মানে কি? মিরাক্কল। মিরাক্কল মানে কি? চমৎকার। তাহলে রুই মাছে যে ওই যে বায়ুথলি বা পটকা আছে না, বায়ুথলি বা পটকা, ওই পটকাতে অসংখ্য রক্ত জালিকা, হ্যাঁ, একীভূত হয়ে থাকে রুই মাছের পটকায়। দেখতে খুব চমৎকার লাগে, হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগে। এই জন্য এর নাম হলো রেটিয়া মিরাবিলিয়া। মানে অর্থাৎ রুই মাছের বায়ুথলির গায়ে অসংখ্য রক্তনালী এমন ভাবে বিন্যস্ত আছে জালিকাকার ভাবে, যেটা দেখতে মিরাক্কল। মিরাক্কল মানে কি? চমৎকার। এইভাবে নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। বুঝতে পেরেছো? এই হলো নাম। তারপর বলছে এবং অনুপস্থ অ্যানাস্টোমোসিস নামক। অ্যানাস্টোমোসিস মানে কি? দুই রক্তনালীর মধ্যে সংযোগকারী নালীকে বলা হয় অনুপস্থ অ্যানাস্টোমোসিস। দুই রক্তনালীর মধ্যে সংযুক্ত রক্তনালীকে কি বলা হয়? অ্যানাস্টোমোসিস। এটার ছবিটা আমি দেখাই দিচ্ছি। অ্যানাস্টোমোসিস কি বললাম? দুই রক্তনালীর মধ্যে সংযোগকারী নালীকে বলা হয় অ্যানাস্টোমোসিস। দুই দিকে দুইটা রক্তনালী যাচ্ছে মনে করো, হ্যাঁ, ধরো এই দিক দিয়ে একটা রক্তনালী যাচ্ছে, আবার এখান দিয়ে আরেকটা রক্তনালী মনে করে যাচ্ছে। যাওয়ার সময় অ্যানাস্টোমোসিস কখন হবে দেখো। তাহলে এই মাঝের রক্তনালীর নাম কি? অ্যানাস্টোমোসিস। বুঝলি? দুইটা বড় বড় রক্তনালীর মাঝে যে রক্তনালী, তার নাম হলো অ্যানাস্টোমোসিস। বুঝছো? এটাকে বাংলায় তুমি বলতে পারো অনুপস্থ রক্তনালী, তাই না? অনুপস্থ রক্তনালী। আচ্ছা, এটা কিন্তু এইখানেও ছবিতে আসো, পৃষ্ঠা নম্বর দেখো 128 পৃষ্ঠায় দেখো আছে। 28 পৃষ্ঠায় দেখো তো দুই, এই যে এখানে একটা রেনাল একটা বড় একটা বৃক্কের ছবি দেওয়া আছে নিচের দিকে, হ্যাঁ, এদের বড় বৃক্ক। ওই বৃক্কের মাঝে দেখো রেল লাইনের মতো দেখতে পাচ্ছ? রেল লাইনে যেমন মিডিলে ইয়ে আছে না, ওই যে ওই রেল লাইনের যে মিডিলে যেটা আছে ওইটাকে বলা হচ্ছে অ্যানাস্টোমোসিস। বুঝতে পারছো? তুমি কখনো রেল লাইনে মিডিলে যেটা, মিডিলে যেটা, হ্যাঁ,
না ওটা হলো খণ্ড, ওটা বৃক্কের কিডনির আর কি দুইটা খণ্ড আছে, হ্যাঁ সেজন্য অ্যানাস্টোমোসিস যে পোস্ত বরাবর, ওটা তো লম্ব বরাবর, তুমি যেটা খণ্ড বলছো সেটা লম্ব বরাবর, এটা পোস্ত বরাবর না, এই যে একটা এই যে একটা এই যে একটা, বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। ওই যে রেল লাইনে তো এরকমই না, হ্যাঁ এই স্যার। যে রেল লাইনের উপরে তোমরা হাঁটোনি কখনো? এই যে হ্যাঁ স্যার। উপরে পাতে পাতে জি স্যার। হাঁটোনি কখনো? হ্যাঁ স্যার। হাঁটিনি বলছে। আরে হাঁটছো? ও, সবাই তো হাঁটছো। হ্যাঁ, তাহলে ওই যে ওইটার নাম যার মধ্যে তুমি হাঁটো ওইটার নাম অ্যানাস্টোমোসিস। ওটা রেল লাইনে অ্যানাস্টোমোসিস, তাই না? যখন হাঁটবা তখন তুমি মনে করবা এই তো স্যার বলছিল অ্যানাস্টোমোসিস, এই যে অ্যানাস্টোমোসিস নাকি? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো রুই মাছের ধমনীতন্ত্র। আচ্ছা, রুই মাছের হৃৎপিণ্ড এটা কিন্তু সৃজনশীল হিসাবে ময়মনসিংহ বোর্ড 23 সালে, সিলেট বোর্ড 23 সালে, আবার হচ্ছে কুমিল্লা বোর্ডেও 23 সালে। এই রুই মাছের হৃৎপিণ্ডের গঠন, মানে রুই মাছের হৃৎপিণ্ডের গঠন, মানুষের না। না না, আগে এটা বলিনি তো, এটা আগে লেখো। পাওনি? আগে যেটা আমরা পড়াশোনা শেষ করলাম হৃৎপিণ্ড, ওইটা আসছে। হ্যাঁ, এইটা উপরে লেখো, রুই মাছের হৃৎপিণ্ডের বর্ণনা, মানে এই গোটা পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, 3টা বোর্ডে। হ্যাঁ হ্যাঁ, ময়মনসিংহ 23, কুমিল্লা 23, সিলেট 23, এতবার আসছে। আচ্ছা, এই জিনিসটা খুব যেহেতু লাগবে সেহেতু তোমরা একটু নোট করে রাখো। যেমন ধমনীকে ইংরেজিতে বলা হয় আটারি, ধমনীকে ইংরেজিতে বলা হয় ল্যাটিন ভাষায় না, হ্যাঁ আর্টারি, আর্টারি। আর শিরাকে ইংরেজি ভাষায় বলা হয় ভেন। এটা মনে রাখতে হবে, হ্যাঁ ইংরেজি বাংলা দুটাই মনে রাখবা। আর আরেকটা বিষয় মনে রাখতে পারো, সেটা হলো যে মহাধমনী যখন হবে তখন হলো অ্যাওর্টা, মহাধমনী অ্যাওর্টা, এটা হলো মহাধমনী, মানে বড় ধমনীকে বোঝানোর সময় এরকম হয় অ্যাওর্টা, মহাধমনী। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে মহাশিরা, ভেনা কাভা। হ্যাঁ হ্যাঁ, ইংরেজি কিন্তু ল্যাটিন না এটা। হ্যাঁ, ভেনা কাভা, ভেনা কাভা, মহাশিরা। ভেনা কাভা মানে হলো মহাশিরা। এগুলো কিন্তু পরবর্তী অধ্যায়গুলো লাগবে মানবদেহে, এটা মনে রাখতে হবে। ভেনা কাভা মানে মহাশিরা, মহাশিরা। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, ওটা অনেক সময় প্যাচ লেগে যায়। হৃৎপিণ্ড থেকে কোনো নালী বের হয়ে আসলে সেটা সবসময় ধমনী হয়। হৃৎপিণ্ড থেকে কোনো রক্তনালী বের হয়ে আসলে সবসময় কি হয়? ধমনী হয়। আর ঢুকলে সবসময় শিরা হয়। এটা একটু নোট করে রাখো। তাহলে মানুষের হৃৎপিণ্ড করার সময় হৃৎপিণ্ডের ভিতর থেকে কোনো রক্তনালী বের হয়ে আসলে, হৃৎপিণ্ডের ভিতর থেকে কোনো রক্তনালী বের হয়ে আসলে, হৃৎপিণ্ডের মধ্যে থেকে কোনো রক্তনালী বের হয়ে আসলে, হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কোনো রক্তনালী বের হয়ে আসলে তাকে বলা হবে ধমনী। আর হৃৎপিণ্ডের মধ্যে কোনো রক্তনালী ঢুকলে, তাকে বলা হবে শিরা। তাহলে হৃৎপিণ্ডের মধ্যে থেকে কোনো রক্তনালী বের হয়ে আসলে সবসময় সেটা ধমনী হয়, আর হৃৎপিণ্ডের মধ্যে কোনো রক্তনালী ঢুকলে সবসময় সেটা শিরা হয়। তাহলে যখনই বের হয়ে আসবে তখন হচ্ছে সবসময় ধমনী, আর ঢুকবে সবসময় শিরা। আউটগোয়িং ধমনী, ইনকামিং শিরা। ঠিক আছে, এইটাও কিন্তু মনে রাখতে হবে মানবদেহ পড়ার সময়, তখন লাগবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো রুই মাছের ধমনীতন্ত্র, এটাও কিন্তু সৃজনশীল হিসেবে দেখো আসছে কিভাবে। যেমন হৃৎপিণ্ডটা গয়ের জন্য আসছিল, আর ঘয়ের জন্য আসছিল সিলেট বোর্ডে 23 সালে রুই মাছের ধমনীতন্ত্র। এটা কতটুকু লিখতে হবে? বাচ্চার দিয়ে লিখবা। এটা লিখতে হবে হচ্ছে গ পর্যন্ত, পরের পৃষ্ঠীয় মহাধমনী বা ডরসাল অ্যাওর্টা পর্যন্ত। হ্যাঁ, মেন পয়েন্ট গুলো লিখতে হবে। আর এছাড়া আসছিল বরিশাল বোর্ড 23 সালে,
আর দুইটাই ঘয়ের জন্য, মানে 4 মার্কের। একটা হচ্ছে সিলেট, বরিশাল সিলেট কত স্যার? 23, বরিশালও 23, মানে এটা ঘয়ের জন্য আসছিল, আর হৃৎপিণ্ডটা আসলে ঘয়ের জন্য। হ্যাঁ, আচ্ছা এখন দেখো যে রুই মাছের এই ধমনীতন্ত্র পয়েন্টগুলো তো লিখতে হবে, ভিতরে একটু বাদ ছাপ দিলে সমস্যা নেই, বুঝলে তুমি বানায় লিখতে পারবা। হ্যাঁ, চিত্রটা যদি পরীক্ষায় আর কি যদি চিত্র আসে তাহলে শুধু চিত্রই আসে, তাহলে আর বর্ণনা আসে না। আর যদি বর্ণনা আসে তাহলে শুধু বর্ণনায় আসে, দুটো একসাথে না। বোঝা গেল কি? আর হৃৎপিণ্ডটার ক্ষেত্রে তোমার হচ্ছে এটা চিত্র সহ বর্ণনা আসে। এই জন্য এটা কখনো কখনো চিত্র সহ বর্ণনা, কখনো সরাসরি বর্ণনা, এরকম আসে। এই জন্য দুটো। আর এটা হলো চিত্র আসলে শুধু চিত্র আসবে, আর বর্ণনা আসলে শুধু বর্ণনায় আসবে। তাহলে চিত্রটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তার আগে একটু বুঝে নিই। না, চিত্র নিয়ম হলো যে চিত্র খারাপ হলে সমস্যা না, যেমন হাতের লেখা খারাপ হলেও সমস্যা না, বোঝা গেলেই হলো। বুঝছো? বোঝা গেলেই হলো। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখো না পেপারে বা ওই যে মোবাইলে অনেক সময় অনেকের ছবি কার্টুন আকারে দেয়। হ্যাঁ, তো বোঝা তো যায় যে এটা আসলে কি, বুঝা যায় না? এরকম অনেক সময় করে কিন্তু, ঠিক না? বুঝা যায় না? এই আর কি। আচ্ছা, তাহলে এখন দেখো যে এখানে আমাদের ধমনীতন্ত্রের যেটা লিখতে হবে সেটা হলো যে রুই মাছের ধমনীতন্ত্রের প্রধান অংশ। এই যে প্রথমে আছে রুই মাছের ধমনীতন্ত্র কাকে বলে এটা পরীক্ষায় আসে না যদিও। তাহলে এখন রুই মাছের ধমনীতন্ত্রকে প্রধান 2 ভাগে ভাগ করা হয়। রুই মাছের ধমনীতন্ত্রকে প্রধান 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, এরকম নাম কেন হলো সেটা আমরা একটু জানবো। আর আরেকটা হলো যে ইফারেন্ট। একটা হলো অ্যাফারেন্ট, এদের এখানে বোল্ড করা যেটা লেখা আছে দেখো, যে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, আর বহির্বাহী বা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। এছাড়া আছে পৃষ্ঠীয় মহাধমনী ও এর শাখা প্রশাখা রুই মাছের ধমনীতন্ত্রের প্রধান অংশ গঠন করে। হ্যাঁ, 3 ভাবে, প্রধানত 2, ওটা ধরলে আবার 3 ভাবে। আচ্ছা, প্রধানত 2 বলবা, 2 বলবা, প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তাহলে এখানে লিখতে হবে কোথা থেকে, যে এখান থেকে যে রুই মাছের 3 ধরনের ধমনী দেখা যায়। একটা হলো অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বা বহির্বাহী ইফারেন্ট ধমনী, আর একটা হলো পৃষ্ঠীয় মহাধমনী নিয়ে রুই মাছের ধমনীতন্ত্রের প্রধান অংশ গঠন করে। নিচে এগুলোর বর্ণনা। এখন অন্তর্বাহী নামকরণটা কেন হলো বা ব্রাঙ্কিয়াল ধমনী নামকরণ কেন হলো, হ্যাঁ সেটা একটু দেখো। হ্যাঁ, কিছুটা বুঝতে পারতো। অন্তর্বাহী মানে ভিতর দিকে কিছু বের হচ্ছে, আর বহির্বাহী মানে বাইরের দিকে, তাই না? এরকম কিছু। এখন দেখো যে এখানে একটু একটা বিষয় মনে রাখবা, যে যদি ভুলে যাও আর কি। হ্যাঁ, চিত্র আঁকবো। একটা বিষয় মনে রাখবা যে ব্রাঙ্কিয়াল ধমনী কথাটার অর্থ কি বলো তো? ব্রাঙ্কিয়াল ধমনী কথাটার অর্থ কি হতে পারে? ব্রাঙ্কিয়াল ধমনী কথাটার অর্থ কিছু একটা হবে, তাই না? মনে রাখবা এখানে ব্রাঙ্ক বলতে ফুলকা বোঝায়। এখানে ব্রাঙ্ক বলতে ফুলকা। তাহলে ব্রাঙ্কিয়াল মানে ফুলকার ধমনী। তাহলে কি দাঁড়ালো? অন্তর্মুখী বা অ্যাফারেন্ট। অন্তর্মুখী বা অ্যাফারেন্ট ফুলকার ধমনী। অ্যাফারেন্ট ফুলকার ধমনী, আমি বাংলায় লিখলাম। হ্যাঁ, ফুলকার ধমনী, এটা একটা ধমনী। আচ্ছা, আরেকটা হলো বহির্মুখী বা ইফারেন্ট। বহির্মুখী বা ইফারেন্ট ফুলকার ধমনী। এখন এখানে আমরা জানবো কোনটা আসলে কি। এই যেমন এখানে বলছে অন্তর্মুখী ফুলকার ধমনী, তাহলে যে ধমনীটা ফুলকাতে আসে, যে ধমনীটা পাশে লিখে নাও, যে ধমনীটা ফুলকায় আসবে কোথা থেকে আসবে? হৃৎপিণ্ড থেকে। তাহলে যে ধমনী হার্ট থেকে আর কি, হার্ট থেকে ফুলকায় আসে,
ফুলকায় আসে তাকে বলা হয় অন্তর্মুখী বা অ্যাফারেন্ট ফুলকার ধমনী। আর এটা হলো যে ধমনী, যে ধমনী, যে ধমনী ফুলকা থেকে, ফুলকা থেকে ছবি আগে কিছু বিষয় ভালো করে না বুঝলে তখন ছবি বুঝতে সমস্যা। যে ধমনী ফুলকা থেকে মাছের, না এটা এর তো হাড়ে আসবে না, যে ধমনী ফুলকা থেকে মাছের সমস্ত শরীরে, মাছের সমস্ত শরীরে অক্সিজেন নিয়ে যায়, অক্সিজেন নিয়ে যায় তাকে বলা হচ্ছে ইফারেন্ট, তাকে বলা হয় ইফারেন্ট। তাহলে যে ধমনী হার্ট থেকে, এটা একটু লেখাতে ভালো হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, যে ধমনী হার্ট থেকে ফুলকায় আসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে, রক্ত নিয়ে, হ্যাঁ একটু ব্রাক দিয়ে রেখে রাখো। আর এটা তো অক্সিজেন, এটা হলো অক্সিজেন। এটুকু আগে বুঝলা কিনা বলো, বিষয়টা বুঝতে পেরেছো? এবার আমরা ছবি এঁকে বিষয়টা বুঝবো। সময় শেষ? ও আচ্ছা, তো 1 মিনিট দেখো, তাহলে 1-2 মিনিট ছবিটা আগামী দিন রাখি, 1-2 মিনিট খালি দেখো যে ছবিটার জিনিসটা কি। 4 মিনিট আছে তো, তাহলে 2 মিনিট দেখো, মানে ইয়েটা মানে বইয়ের ছবিটা একটু বুঝে নাও, তাহলে একটু আশায় পড়লে হালকা পাতলা বুঝবা। হ্যাঁ, আগামী দিন তো পড়া ধরবো, আর আবার আগের মতো যে জরিমানা, যেটা পড়া করে না আসলে, হ্যাঁ প্রথম দিন তাই আর কি, আগামী দিন থেকে পড়াগুলা ধরবো, না পড়লে ইয়ে হবে। বইটা সব বন্ধ করে দিচ্ছ, চিত্রটা একটু বুঝে নাও, একটু খালি চিত্রটা 1 মিনিট দেখো। চিত্রে দেখো এই যে হাড় থেকে একটা নীল কালারের বা বেগুনি কালারের রক্তনালী যাচ্ছে, যাচ্ছে না? এরা সবাই ফুলকায় যাচ্ছে, এইটারই নাম হলো অন্তর্মুখী ব্রাঙ্কিয়াল বা ফুলকার ধমনী। হাড় থেকে দেখো ফুলকাতে যাচ্ছে যারা, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে একটু লালটে কালার যেটা আছে, আরেকটা যে পাশ দিয়ে, ফুলকার পাশ দিয়ে বের হচ্ছে, এরা কিন্তু বহির্বাহী। এরা ফুলকা থেকে অক্সিজেন নিয়ে মাছের সমস্ত শরীরে অক্সিজেন পাঠাবে। তাহলে হার্ট থেকে যে ফুলকায় আসছে সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, আর ফুলকা থেকে যে ধমনীগুলো আর কি বের হচ্ছে তারা কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে মাছের সমস্ত শরীরে চলে যাচ্ছে। এটাই হলো, যেহেতু রুই মাছের ফুলকা হচ্ছে 4 জোড়া, তাই এই পাশে 4টা ফুলকাতে ইয়ে দিবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত পাঠাবে, এই পাশে 4টা পাঠাবে, হ্যাঁ। আর একটা অপ্রকৃত ফুলকা আছে অবশ্য, একটা অপ্রকৃত ফুলকা যেটা উপরেরটা, এটার নাম হলো অপ্রকৃত ফুলকা বলা হয়। একটা ওটার নাম হলো সিউডো ব্যাংক। দেখো লেখা আছে সিউডো ব্যাংক, সিউডো ব্যাংক মানে অপ্রকৃত ফুলকা, সিউডো মানে অপ্রকৃত। আগামী আমরা একে বুঝবো, হ্যাঁ আগামী আমরা একে বুঝবো। তাহলে পরীক্ষা কি পরেই রাখবো তাই বলছো না কি? সবাই আসুক, হ্যাঁ। প্রথম অধ্যায়ের মানে এটা মানে এই দ্বিতীয় পত্রের শেষ অংশের। ও তাহলে ওটা শনিবারে দিয়ে দেবো, শনিবারে 10:30টায় দিয়ে দেবো। পারবা না? না আসতে পারলে পরে দিবা, মানে 3টা থেকে 7টার মধ্যে যে কোনো সময় দিয়ে দিবা, যারা আসতে পারবে না। শনিবারে কয়টা আসবো স্যার? ও শনিবারে, আগামী শনিবারে, আজকে তো না, আজকে শনিবার না, হ্যাঁ শনিবারে আগের মতোই 11:30টায়। তবে হচ্ছে যে দ্বিতীয় অংশ, যে দ্বিতীয় পত্রের মলাস্কার পর থেকে শেষ অংশের পরীক্ষা নাকি দেওয়া হয়নি তোমাদের। ও ওইটার পরীক্ষাটা 10:30টায় দিবা।